ধরে রাখতে কায়রোয় তুরস্ক, মিশর ও কাতারের জরুরি বৈঠক। অবরুদ্ধ উপত্যকা পুনর্গঠনে লাগবে $70,000 কোটি, বলছে জাতিসংঘ। ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে যুক্তরাষ্ট্র রাশিয়ার গোপন বৈঠক, ফলপ্রসূ দাবি ওয়াশিংটনের। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সম্মত ইউক্রেন। কিয়েভে রুশ হামলায় নিহত 7। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রতিহতে গেরিলা যুদ্ধের পরিকল্পনা ভেনেজুয়েলা সরকারের। কারাকাসের পাশে থাকার প্রতিশ্রুতি বেইজিং ও মস্কোর। এবং পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে মমতার আন্দোলন। বেছে বেছে মুসলিম ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ। রাজনৈতিক ফায়দা নিচ্ছে তৃণমূল, পাল্টা দাবি বিজেপির। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। গাজা সিটিতে টানা বৃষ্টিতে আবারও বিপর্যস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ঝড়, দমকা হাওয়া আর শীতের প্রভাবে ভেঙে যাচ্ছে বছরখানেক আগের জরাজীর্ণ তাঁবুগুলো। স্রোতের মতো পানি ঢুকে ভিজে গেছে শিশুদের কাপড়, খাবার আর ঔষধ। এতে চরম মানবিক সংকটে পড়েছেন লাখো ফিলিস্তিনি। গাজা সিটিতে রাতভর মুষলধারে বৃষ্টি আর দমকা হাওয়ায় ডুবে গেছে একের পর এক অস্থায়ী তাঁবু। বেইত হানুন থেকে বাস্তুচ্যুত নূর হামাদা জানান, তার 1 বছরের শিশু পর্যন্ত ঠান্ডায় কাঁপছে, নেই যথেষ্ট কম্বল কিংবা শুকনো কাপড়। প্রায় 1.5 বছর ধরে ব্যবহারের কারণে গাজা সিটির তাঁবুগুলো নষ্ট হয়ে গেছে বলে জানান বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। প্রতিবার বৃষ্টি নামলেই আতঙ্কে কাটে পুরো রাত। শরণার্থী শিবিরে জায়গা না পেয়ে ফুটপাতেই থাকতে হচ্ছে তাদের। সত্যি বলতে এখানকার পরিস্থিতি খুবই খারাপ। আমরা পানিতে ডুবেছিলাম, তবুও সৃষ্টিকর্তা রহম করেছেন। এখন শীতটা যেন নিরাপদে পার করতে পারি, এই আশায় প্রস্তুতি নিচ্ছি। হামাস বলছে, গাজা সিটিতে বৃষ্টিতে ক্ষতি হয়েছে $45 লাখ বেশি। নষ্ট হয়েছে 22,000 তাঁবু। পাশাপাশি পচে গেছে খাবার, ওষুধ, ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো। স্থানীয় ত্রাণকর্মীরা জানান, জরুরিভাবে প্রয়োজন কমপক্ষে 3 লাখ নতুন তাঁবু। বৃষ্টির পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। অর্জিতা শহীন, সময় সংবাদ। পশ্চিমা নিষেধাজ্ঞার হুমকির মুখেই পরমাণু ইস্যুতে আলোচনা করতে ফ্রান্স সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতা নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রাশিয়া ইরানকে পরমাণু অস্ত্র সরবরাহে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের রাজধানী তেহরান সহ দেশজুড়ে 300 অজ্ঞাতনামা শহীদকে স্মরণেই এই বিশাল শোকযাত্রা। 1980 সালের ইরান ইরাক যুদ্ধের সময় প্রাণ হারান তারা। সোমবার অনুষ্ঠিত শোকযাত্রায় সামরিক কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন। 8 বছরের সেই যুদ্ধে ইরানের 2 লাখের বেশি মানুষ নিহত বা নিখোঁজ হন। এদিকে প্যারিসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। বুধবার প্যারিস সফরে যাবেন আব্বাস আরাকচি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট জানান, এই সফরের উদ্দেশ্যই হল ইরানকে আবারও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের অচলাবস্থায় থাকা পরমাণু আলোচনায় কূটনৈতিক গতি আনা। বৈঠকে ইরানে আটকে থাকা 2 ফরাসি নাগরিকের বিষয়টিও তুলে ধরার কথা জানান তিনি। এর মধ্যেই মস্কো তেহরানকে পরমাণু অস্ত্র দিতে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের এক আইন প্রণেতা। বলেন, পারমাণবিক অস্ত্র রোধ চুক্তি থেকে ইরানের প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন জানাবে চীন ও রাশিয়া। এই পদক্ষেপ তেহরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা আরও বাড়াবে বলে জানান তিনি। রাইসা জান্না, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া। বৈঠকে মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তা রুশ প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। গোপন এ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র। এদিকে কিছু ছোটখাটো সমস্যা বাদ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সম্মত হয়েছে কিয়েভ। এসব শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় 7 জন নিহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে একের পর এক শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, তবে কোনো বৈঠকই যেন বদলাতে পারছে না এ যুদ্ধের ভাগ্য। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে 4 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায় রাশিয়া। হামলায় জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবনের ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, 22টি মিসাইল ও 464টি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই আবুধাবিতে মার্কিন রুশ গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেক্রেটারি ড্যান ড্রিসকল একাধিক দফা আলোচনায় বসেছেন রুশ প্রতিনিধি দলের সঙ্গে। মার্কিন কর্মকর্তারা জানান, ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের গতি বাড়ানোই এই আলোচনার উদ্দেশ্য। এদিকে ছোটখাটো সমস্যা ছাড়া যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চান বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ট্রাম্প দাবি করেছেন, তার প্রশাসন ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমি 9 মাসে 8টি যুদ্ধ শেষ করেছি, আর বাকি আছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। আমরা একটি সমঝোতার খুব কাছাকাছি হয়েছে ইউরোপীয় জোট কোয়ালিশন অফ দি উইলিং এর বিশেষ বৈঠক। এতে যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় স্টারমার ঘোষণা দেন, যুক্তরাজ্য শিগগিরই ইউক্রেনকে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে আখ্যা দিচ্ছে বিজেপির নেতারা। অন্যদিকে ভোটার তালিকা সংশোধনের নামে লাখ লাখ মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি আরও বলেন, বিগত ভোটার তালিকা সংশোধন হলে প্রশ্নের মুখে পড়বে প্রধানমন্ত্রীর পদও। ভারত থেকে বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্ট। পশ্চিমবঙ্গ সহ ভারতের 12টি রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় নিরীক্ষণ, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর কর্মসূচি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগকে বিজেপির রাজনৈতিক কর্মসূচি বলে অভিযোগ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এর বিরোধিতায় এবার রাজপথে নেমেছে দলটি। বাংলাদেশের সীমান্তবর্তী বনগাঁয়ে এক সমাবেশে এই কর্মসূচির কঠোর সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 2024 সালে যারা ভোট দিয়েছেন, এবার যদি তাদের নাম বাদ দেওয়া হয় তাহলে প্রধানমন্ত্রীর নামও বাদ যাবে। নির্বাচন কমিশন বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করছে বলে দাবি করে মমতার অভিযোগ, বেছে বেছে কেবল সংখ্যালঘু মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। যারা আপনারা এখানকার জেনুইন ভোটার, আগে ভোট দিয়েছেন 2024-এও, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে? 24-এর লিস্টে। তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত। তবে বিজেপির পাল্টা অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ভোটারদের ভুল বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম ভোট হাতছাড়া হয়ে যাওয়ায় তৃণমূলের করুণ পরিণতি অনিবার্য বলেও মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মতুয়া এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আসা কয়েক কোটি হিন্দু, তারা নরেন্দ্র মোদী ছাড়া, বিজেপি ছাড়া কাউকে চেনে না। নির্বাচন কমিশনের দাবি, মৃত ভোটার এবং বহু জায়গায় একই ব্যক্তির নাম থাকায় সেগুলো সংশোধন করতেই তাদের এই কর্মসূচি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ইতালির অভিবাসন নীতিতে আসছে বড় পরিবর্তন। পারিবারিক ভিসার ক্ষেত্রে কেবল স্বামী স্ত্রী কিংবা সন্তান ছাড়া আর কাউকে নেওয়া যাবে না বিধান রেখে নতুন আইনের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। এই সিদ্ধান্তের খবরে প্রবাসী বাংলাদেশিরা হতাশা প্রকাশ করেছেন। ইতালি থেকে হাসান মাহমুদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। ইতালিতে বসবাসরত বাংলাদেশি সহ বিদেশিরা তাদের স্বামী, স্ত্রী, পুত্র, কন্যার পাশাপাশি বাবা মাকেও দেশটিতে আনার সুযোগ ছিল প্রচলিত আইনে। তবে সেই আইন সংশোধিত হওয়ার কারণে এখন থেকে ইতালিতে শুধুমাত্র বিবাহিত স্বামী, স্ত্রী এবং তাদের নাবালক সন্তানরাই যেতে পারবেন। ডানপন্থী রাজনৈতিক দল লেগা নর্থ প্রস্তাবিত সংশোধনী বিলটি 131-75 ভোটে পাশ হয়েছে। একই সঙ্গে পারিবারিক পুনর্মিলনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র নুলা ওস্তা ইস্যু করার সময়সীমা 90 দিন থেকে বাড়িয়ে 150 দিন করা হয়েছে। ইতালি প্রবাসী বাংলাদেশিরা হতাশা ব্যক্ত করে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। নিম্নকক্ষে যে আইনটি পাশ হয়েছে, এটি আমাদের প্রবাসীদের জন্য একটি দুঃখজনক ব্যাপার, কারণ এটি যদি চূড়ান্ত হয়ে যায় পরবর্তীতে আমরা আমাদের বৃদ্ধ মা বাবাকে ইতালিতে আনতে পারবো না। বাবা মা যারা
আছে তাদেরকে নিয়ে আমরা নিয়ে আসার জন্য চাচ্ছি, কিন্তু এটা ভবিষ্যতে আনা যাবে না। এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের জন্য দুঃখজনক। এই আইনটা প্রবাসীদের বিরুদ্ধে যাচ্ছে। আমরা বাবা মাকে আনতে পারবো না, এটা হয় না। আমরা এখানে কাজ করি, ব্যবসা করি, ট্যাক্স দেই। এছাড়া 2028 সাল পর্যন্ত 10,000 বিদেশি কর্মীকে কোটা বহির্ভূত প্রবেশের সুযোগ দেয়া হবে, যারা মূলত সমাজসেবা ও স্বাস্থ্যসেবা খাতে নিযুক্ত। গ্যাজেট আকারে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আইনটি কার্যকর হবে। সময় সংবাদ, ইতালি। অভিবাসী কর্মীদের জন্য মালদ্বীপে চালু হয়েছে ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা পরিষেবা। ফলে বিশ্বের যে কোনো জায়গা থেকে অনলাইনেই করা যাবে ভিসার আবেদন। বাংলাদেশ হাই কমিশনের মতে এতে প্রবাসী বাংলাদেশিদের প্রবেশ, নবায়ন সহ পুরো ভিসা প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ। খন্দকার ওমর ফারুকের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। অভিবাসী কর্মীদের জন্য ভিসার আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে মালদ্বীপ সরকার। এখন থেকে কাগজের নথিপত্র নয়, পুরো ভিসা প্রক্রিয়া হবে ই ভিসার আওতায়। নতুন নিয়মে মালদ্বীপগামী এবং দেশটিতে অবস্থানরত অভিবাসীদের পাসপোর্টে থাকা ভিসার স্টিকার বা স্ট্যাম্প স্বয়ংক্রিয়ভাবে রূপান্তরিত হবে ই ভিসায়, যার মেয়াদ নির্ভর করবে ওয়ার্ক পারমিটের বৈধতা অনুযায়ী। নতুন নিয়মে নবায়ন সহ সব ধরনের ভিসা আবেদন এখন থেকে জমা দিতে হবে অনলাইনে। সম্প্রতি মালদ্বীপ অভিবাসন কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের 10 নভেম্বর রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জু ই ভিসা পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর কার্যক্রম শুরু হয়েছে 23 নভেম্বর থেকে। শুধুমাত্র বৈধ ই ভিসাধারী অভিবাসী মালদ্বীপে প্রবেশ করতে পারবেন। দেশ থেকে সময়েও ই ভিসার মেয়াদ থাকতে হবে, অন্যথায় কেউই মালদ্বীপে প্রবেশ বা দেশ ছাড়তে পারবেন না। বিশ্বের যে কোনো স্থান থেকেই এখন অনলাইনে মালদ্বীপে কাজের ভিসার আবেদন করা যাবে। ফলে কমে গেছে কাগজপত্রের ঝামেলা ও দাপ্তরিক ভোগান্তি। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরাই এই ডিজিটাল সুবিধায় সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ই ভিসা চালু করার ফলে এক্সপেক্টেড অনেক বেশি ডিজিটালাইজড হয়ে যাচ্ছে এবং তাদের পেপার ওয়ার্কের যে ব্যাপারটা ছিল পাসপোর্ট ওয়ার্ক পারমিট নিয়ে, সেই ব্যাপারটা সমস্যাগুলো দূরীভূত হবে। দূর থেকে যারা বিভিন্ন আইল্যান্ডে কাজ করছেন তাদেরকে মালেতে আসতে হতো আগে, বাট এখন তারা কিন্তু সেখানে বসে ই ভিসার মাধ্যমে তাদের কাজগুলো ডিজিটাল প্রক্রিয়ায় শেষ করতে পারবে। ট্যুরিস্টদের জন্য একটা সুবিধা হয়েছে, যারা 1 মাসের অধিক থাকতে চাবে তারা সেই ক্ষেত্রে দেখা গেছে হোটেল থেকে বা মালদ্বীপসের যদি কোনো লোকাল থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনের মাধ্যমে, এমনকি অনলাইনের মাধ্যমে পেয়ে যাবে। নতুন এই ডিজিটালাইজেশনে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রবেশ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। আগে যেই ভিসা পেতে যে সময় লাগতো বা ফিজিক্যালি যে পাসপোর্টগুলি সেখানে প্রদান করতে হতো, সেগুলো আর ভবিষ্যতে লাগবে না। এর ফলে আশা করা যায় যে সেই ভিসা সার্ভিসটি আরও দ্রুত হবে এবং এর ফলে আমাদের প্রবাসী যারা আছেন তারাও কম সময়ে সেই সার্ভিসটা পাবেন। এই উদ্যোগ মালদ্বীপে ভ্রমণ সহজীকরণ, পেশাভিত্তিক দক্ষতা যাচাই এবং প্রযুক্তিগত উন্নয়নের সমন্বিত প্রচেষ্টার ফল বলে মনে করছেন অনেকে। দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানেও নতুন মাত্রা যোগ করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার প্রতিশ্রুতিতে এবং প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আগামী 9 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত চলবে ভোটার নিবন্ধন কার্যক্রম। এ নিয়ে প্রবাসীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। রাজধানী মালে সহ বিভিন্ন দ্বীপের বাংলাদেশিদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রবাসী সংগঠনগুলো ধারাবাহিকভাবে প্রস্তুতিমূলক সভা ও সেমিনার আয়োজন করছে। খন্দকার ওমর ফারুকের পাঠানো তথ্য, ছবিতে আরও একটি রিপোর্ট। প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ডাকযোগে ভোটের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় বিশ্বের নানা প্রান্তের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা গেছে উৎসাহ উদ্দীপনা। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন থেকে শুরু করে বিভিন্ন দ্বীপে কর্মরত প্রবাসীরা ইতোমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করেছে। দেশটিতে কর্মরত 1 লাখের বেশি বাংলাদেশি প্রথমবারের মতো অংশ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আমরা প্রবাসীদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মালদ্বীপে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী 9 থেকে 13 ডিসেম্বরের মধ্যে। প্রবাসীদের বিভিন্ন সংগঠন রাজধানী মালে সহ বিভিন্ন দ্বীপে কর্মরত শ্রমিকদের জন্য সচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজন করছে নিয়মিত। পোস্টাল ব্যালট পেতে এবং ভোট দিতে পোস্টাল ভোট বিটি অ্যাপ ডাউনলোড ও ইনস্টলের নিয়ম, এসব বিষয় এই সভাগুলোর মূল আলোচ্য। কোনো জায়গায় যদি আপনারা কোনো কাজে আপনারা না বুঝেন, কোনো সহযোগিতা লাগে, আমাদের মালদ্বীপ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমাদের সাথে সাথে কল দিবেন। আমরা আপনাদের এই
সহযোগিতা অব্যাহত রাখবো। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও প্রথমবারের মতো ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পেয়ে প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন এবারে নির্বাচন হবে উৎসবমুখর। সময় সংবাদ, মালদ্বীপ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নানা উদ্যোগ হাতে নিয়েছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। এ লক্ষ্যে স্থানীয় সময় সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাস থেকে প্রথম ভোট শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। দূতাবাস অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। জীবিকা নির্বাহের আশায় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান লাখ লাখ বাংলাদেশি। জনশক্তি রপ্তানির দিক থেকে শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সৌদি আরব। বর্তমানে দেশটিতে ৩৫ লাখের বেশি বাংলাদেশির বসবাস। তবে বিপুল সংখ্যক এই প্রবাসী বাংলাদেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত থাকেন। এবার প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে স্থানীয় সময় সোমবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাস থেকে প্রথম ভোট শিরোনামে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রথম ধাপ অনলাইন নিবন্ধন ও প্রযুক্তিগত প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ভিডিও প্রেজেন্টেশনে উপস্থাপন করা হয়। আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছে 4 ডিসেম্বর। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রতিশ্রুতি। জাতীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবে বলেও মনে করেন তারা। প্রবাসীরা যাতে সহজে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে বিষয়ে দূতাবাস সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানান রাষ্ট্রদূত। সমাবেশে আপনাদের মূলত আমরা স্পেসিফিক সৌদি আরবে যারা বসবাসরত তাদের কি করণীয়, কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কোন সময় রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ভোট দিবেন এবং কিভাবে আপনার ভোটটি পুনরায় নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রেরণ করবেন। মতবিনিময় সভায় দূতাবাসের কর্মকর্তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভোট প্রদানের জন্য বাংলাদেশ সরকারকে কমপক্ষে 700 টাকা ব্যয় করতে হবে। নিবন্ধন থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত প্রতিটি ধাপেই প্রবাসীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন দূতাবাস কর্মকর্তারা। প্রথমবারের মতো জাতীয় ভোটে প্রবাসীদের অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে বলে মনে করেন তারা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। নিউজিল্যান্ডে পাহাড়ের চূড়া থেকে পড়ে 2 পর্বতারোহীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে একই দলের আরও 2 জনকে। স্থানীয় সময় সোমবার মাঝরাতে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। হেলিকপ্টারের মাধ্যমে প্রথম আহত 2 জনকে উদ্ধার করা হয়। ঘণ্টাখানেক পর নিহতদের সন্ধান পাওয়া যায়, তবে এখনও মৃতদের কারো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, পাহাড় থেকে পড়ে যাওয়ার সময় 2 জন একই দড়ি দিয়ে বাঁধা ছিলেন। নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু এই পর্বতের রোমাঞ্চ প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। চলতি শতাব্দীর শুরু থেকে পাহাড়টিতে অন্তত 240 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মরদেহ খুঁজে পাওয়া যায়নি। ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ধোঁয়ায় বিপর্যস্ত আকাশপথ। সতর্কতা জারি করে মঙ্গলবার একাধিক ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া ও এয়ার আলাস্কা সহ বিভিন্ন এয়ারলাইন কোম্পানি। ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরি রোববার প্রথমবারের মতো রেকর্ড পরিমাণ অগ্নুৎপাত হয়। এর ধোঁয়া ও ছাই উঠে যায় প্রায় 14 কিলোমিটার উঁচুতে। এরপরই ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা সব এয়ারলাইন্সকে সতর্কতামূলক নির্দেশনা দেয়। এয়ার ইন্ডিয়া তাদের কিছু বিমানকে জরুরি পরীক্ষা করার জন্য একাধিক ফ্লাইট বাতিল করে। এদিকে এয়ার আলাস্কাও জেদ্দা, কুয়েত এবং আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে বহু ফ্লাইট স্থগিত করেছে। আইএমডির পূর্বাভাস জানায়, আগ্নেয়গিরির ধোঁয়া বর্তমানে চীনের দিকে এগোচ্ছে এবং মঙ্গলবারের মধ্যে ভারতের আকাশ স্বাভাবিক হয়ে আসবে। 5.9 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপ। জার্মান গবেষণা সংস্থা জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। স্থানীয় সময় মঙ্গলবার মিন্দানাও দ্বীপে আঘাত হানা ভূমিকম্পটির কারণে এলাকা জুড়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কের রাস্তায় নেমে আসেন অনেকেই, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে, তবে কোনো হতাহত হয়নি। স্থানীয় সময় রোববার ভোর 4:35 দিকে মালদো-রি দ্বীপের কাছে দুর্ঘটনায় পড়ে রিপার ড্রোনটি। দক্ষিণ কোরিয়ার কর্মরত ইউনিটের নিয়মিত মিশনের অংশ ছিল এটি। পশ্চিম প্রশান্ত মহাসাগরে উপস্থিতি বাড়াতে এই ইউনিট গঠন করেছে ওয়াশিংটন। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বলছে, মানবচালিত বিমানের তুলনায় এই ড্রোনগুলোর দুর্ঘটনা 15% বেশি। এই কারণে ড্রোনটি নিরাপত্তা রেকর্ড নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে মার্কিন বিমান বাহিনী। ভারতের নয়াদিল্লিতে তীব্র দূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া মানুষ। ক্ষতিকর ধোঁয়া ও ধুলায় অতিষ্ঠ সবজি বিক্রেতারা। শ্বাসকষ্ট, চোখ ও নাকের জ্বালাপোড়ায় ভুগছেন তারা। এতে কষ্টকর হয়ে পড়েছে জীবিকা নির্বাহ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সবজি বিক্রি করেন ঋষি পাল। তীব্র দূষণের কারণে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে তার। ঋষির মতো অবস্থা অন্যদেরও। রাজধানী সহ বিভিন্ন শহরে দূষণের মাত্রা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দূষণ এড়াতে কেউ কেউ মুখ ঢেকে রাখছেন, কেউ আবার মাফলার ব্যবহার করছেন। আমরা রাতে আসি এখানে, ওই সময় দূষণের মাত্রা তীব্র থাকে। সরকারের প্রতি আহ্বান জানাই, দূষণ ঠেকাতে যেন কঠোর পদক্ষেপ নেয়। বায়ু দূষণের অবস্থা এমনই যে রাস্তায় হাঁটাও কষ্টকর হয়ে উঠেছে রাজধানীবাসীর। বাইরে বের হলেই শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত নানা রোগে ভুগতে হচ্ছে। মাস্ক, ফেসিয়াল শিল্ড ব্যবহারে জোর দিচ্ছেন চিকিৎসকরা। সকালে হাঁটতে বের হলে শ্বাসকষ্ট হয়, চোখ জ্বালা করে সারাদিন। আগে এখানে অনেক মানুষ সকালে হাঁটতে আসতো, এখন অর্ধেকও নেই। নভেম্বরের শেষ দিকে তাপমাত্রা ধীরে ধীরে কমছে, আসছে শীত। কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছে গাড়ির ধোঁয়া, খড় পোড়ানোর ছাই। বাড়ছে দূষণ। দিল্লি ও পার্শ্ববর্তী এলাকাগুলো বিশ্বের সবচেয়ে দূষিত অঞ্চলের তালিকায় উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে দূষণ রোধে নাগরিক ও সরকার উভয়কেই নিতে হবে সমন্বিত পদক্ষেপ। রাইসা জান্নাত, সময় সংবাদ। দেশীয় ঐতিহ্যকে ধারণ করে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। রোববার ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার উদ্যোগে আয়োজন করা হয় ইপিএস অ্যাওয়ার্ড ও পিঠা উৎসব। প্রাণবন্ত এই আয়োজনে প্রবাসের মাটিতে সৃষ্টি হয় এক টুকরো গ্রাম বাংলার অনুভূতি। অনুষ্ঠানে 5টি ক্যাটাগরিতে 15 জনকে পুরস্কার দেওয়া হয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। প্রবাসে থাকা বাংলাদেশিরা যত দূরেই থাকুক না কেন, শিকড়ের টান তারা ভুলে না। তাই শীত এলেই প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করে রঙিন ও প্রাণবন্ত পিঠা উৎসব, যা শুধু পিঠা খাবারের আয়োজনই নয়, এটি আবেগ, বন্ধন, স্মৃতি আর ঐতিহ্যের রঙে রাঙানো একটি মিলন মেলা। রোববার দক্ষিণ কোরিয়ার বিয়ংজমে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার উদ্যোগে আয়োজন করা হয় ইপিএস অ্যাওয়ার্ড ও পিঠা উৎসব। সকাল থেকে বিভিন্ন স্টলে পিঠা প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শীতের সকালে খোলা আকাশের নিচে বৈচিত্র্যময় পিঠার প্রদর্শনী উৎসবের মূল আকর্ষণ নানা রকমের পিঠা। পাটিসাপটা, দুধ চিতই, ভাপা পিঠা, চন্দ্রপুলি, নারকেল পুলি, তেল পিঠা সহ হরেক রকম মিষ্টি সব মিলে প্রবাসের মাটিতেও সৃষ্টি হয় এক টুকরো গ্রাম বাংলার অনুভূতি। ফ্রেন্ড সার্কেল মিলে এখানে অনেকে আসছে, এখানে খুবই ভালো লাগছে। অনেক দিন পর দেশীয় খাবার খেতে পারছি। এখানে এসে বাঙালিদেরকে দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, ভালো লাগছে। ওভারঅল যে সবার সাথে দেখা হচ্ছে এটাই ভালো লাগতেছে। এর থেকে আর বেশি ভালো লাগার কিছু নাই। প্রতি বছরই এই ধারা অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। এই আয়োজন সবাই যেভাবে গ্রহণ করেছে, প্রত্যেক বছর এর চেয়ে বিশদ পরিমাণে আমরা প্রত্যেক বছর শীতের মধ্যে পিঠা উৎসব এবং অ্যাওয়ার্ড প্রোগ্রাম এই অনুষ্ঠানটি আমরা চালিয়ে যাব। যারা অনেক দীর্ঘ সময় ধরে দেশে না থাকার কারণে পিঠার সাথে একটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, উদ্দেশ্য করে আমরা এবারে পিঠা উৎসবটাকে আয়োজন করেছি। অনুষ্ঠানে 5টি ক্যাটাগরিতে 15 জনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবাসীদের ভোটার নিবন্ধনে সহযোগিতা ও তথ্য সেবা প্রদান করা হয়। এছাড়াও ছোট বড়দের নানা খেলার আয়োজন আরো উৎসব মুখর করে তোলে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। ইউরোপের বিভিন্ন দেশের মতো জার্মানিতেও বড়দিনের উৎসবকে ঘিরে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। পথে পথে শোভা পাচ্ছে সান্তা ক্লজ ও ক্রিসমাস ট্রি। আলোকসজ্জা দেখতে উৎসাহের কমতি নেই স্থানীয় সহ দর্শনার্থীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট।
বড়দিনকে ঘিরে জার্মানি সেজেছে রঙিন আলোকসজ্জায়। প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষের উচ্ছ্বাস উদ্দীপনার একটুও কমতি নেই। ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিও সেজেছে ক্রিসমাসের বর্ণিল আলোতে। সন্ধ্যা নামতেই রাজধানী বার্লিনের মতো আলোকিত হচ্ছে জার্মানির প্রতিটি সড়ক, নগর কিংবা বন্দর। সবচেয়ে বেশি নজর কেড়েছে জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের অন্যতম বড় শহর ডর্টমুন্ডে স্থাপিত বিশ্বের সবচেয়ে উঁচু ক্রিসমাস ট্রি, যেটির উচ্চতা ৪৫ মিটার, যার ওজন ৪০ টন। ১,৩৮,০০০ LED লাইট দিয়ে সাজানো বিশাল এই ক্রিসমাস ট্রি দেখতে প্রায় প্রতিদিনই আসছেন হাজারো দর্শনার্থী। মন মাতানো আলোয় আমরা এতটাই মুগ্ধ যে জানি না কিভাবে অনুভূতি প্রকাশ করব। আমরা জার্মানির নানা শহরে ঘুরছি, কিন্তু বার্লিনের ক্রিসমাসের আলো মন কেড়ে নিয়েছে। ধন্যবাদ বার্লিন। এদিকে ডর্টমুন্ডের মতো রাজধানী বার্লিন সহ দেশের ছোট বড় শহর কিংবা নগরে পথে ঘাটে ক্রিসমাসের দৃষ্টিনন্দন আলোকসজ্জা দেখে মুগ্ধ স্থানীয় ও পর্যটকরা। গতকাল থেকে আমাদের ক্রিসমাস উৎসব শুরু হয়েছে। একদিকে আলোকসজ্জা, অন্যদিকে দারুণ পানীয় ও সুস্বাদু খাবার। আহা, এক কথায় অতুলনীয়। শীত জেঁকে বসেছে। এবছর সড়কের ক্রিসমাসের আলোকসজ্জা সবার দৃষ্টি কাটছে, যা আগের বছরে দেখা যায়নি। তাই দেশের পর্যটকদের বলবো একবার হলেও ক্রিসমাসের আলোয় আলোকিত হতে। বরাবরের মতোই ক্রিসমাসকে ঘিরে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জার্মানি জুড়ে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। জোরদার করা হয়েছে পুলিশি অভিযান। শুধু রাজধানী বার্লিন, ডর্টমুন্ড, ডুসেলডর্ফ কিংবা মিউনিক নয়, খ্রিস্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে পুরো জার্মানি জুড়েই এখন সাজ রব। উদ্দেশ্য একটাই, উচ্ছ্বাস এবং আনন্দে সম্প্রীতির বার্তা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে যুক্তরাষ্ট্র রাশিয়ার গোপন বৈঠক ফলপ্রসূ, দাবি ওয়াশিংটনের। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সম্মত ইউক্রেন। কিয়েভে রুশ হামলায় নিহত ৭। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন শবনম রিবির। ধন্যবাদ মনির। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।